Dear students, welcome to my YouTube channel Learning with শুভেন্দু দাস। এই ক্লাসে আমি আলোচনা করব ক্লাস 12-এর ইংরেজির একটি কবিতাটার নাম হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কবির নাম হচ্ছে আর্থার রিমবার্ড। তবে দেখো, যেহেতু তোমরা ক্লাস 12-এ উঠেছো, প্রত্যেকটা কবিতা গল্প নিখুঁতভাবে কিন্তু জানতে হবে। তাই এই কবিতার বিভিন্ন পার্টগুলো জানতে হবে। এই কবিতার কোন পার্টগুলো আমি ডিসকাস করব এই ভিডিওতে একটু দেখো। প্রথমে আমি আলোচনা করব অ্যাবাউট দ্য পোয়েট, অর্থাৎ কবি আর্থার রিমবার্ড কে ছিলেন তার সম্বন্ধে একটু আলোচনা করব। নেক্সট আলোচনা করব অ্যাবাউট দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতাটা কী ধরনের কবিতা সেটা জানতে হবে। থার্ড হচ্ছে সাবস্ট্যান্স, অর্থাৎ বিষয়বস্তু। ফোর্থ হচ্ছে ইনার মিনিং, অর্থাৎ একটা অন্তর্নিহিত অর্থ আছে এই কবিতাটা, সেটা জানতে হবে। ফিফথ হচ্ছে লাইন বাই লাইন বাংলা মানে, অর্থাৎ প্রত্যেকটা লাইনের বাংলা মানে আমি আলোচনা করব। ছয় হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ এখান থেকে কত নম্বরের কোশ্চেন থাকে, কি টাইপের কোশ্চেন থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো সেগুলো আমি আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব অ্যাবাউট দ্য পোয়েট, অর্থাৎ কবির সম্বন্ধে। তবে আরেকটা কথা বলছি, তোমরা যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নম্বর 9064105032 এই নম্বরে। তাহলে প্রথমে আমরা আলোচনা করি অ্যাবাউট দ্য পোয়েট, অর্থাৎ কবির সম্বন্ধে। আমি দেখো নিচে কিছু লাইন লিখে রেখেছি। আর্থার রিমবার্ড ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েট, অর্থাৎ আর্থার রিমবার্ড ছিলেন একজন ফরাসি কবি। হি ওয়াজ এ ওয়ার পোয়েট, তিনি ছিলেন একজন যুদ্ধের কবি। হি হিমসেলফ ওয়াজ এ সোলজার, তিনি নিজেই ছিলেন একজন সৈনিক। ইন দ্য ডাচ কলোনিয়াল আর্মি, অর্থাৎ ডাচ কলোনিয়াল সেনাদলের। সো এখন আমরা আলোচনা করব অ্যাবাউট দ্য পোয়েম, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই কবিতাটা কী ধরনের কবিতা দেখো। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ ওয়ার পোয়েম, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হচ্ছে একটা যুদ্ধ বিষয়ক কবিতা। যেহেতু যুদ্ধের কবি লিখছে সেই জন্য এটা যুদ্ধের কবিতা হওয়া স্বাভাবিক। ইট ইজ এ সনেট, অর্থাৎ এই কবিতাটা হচ্ছে একটা সনেট। হোয়াট ইজ সনেট? সনেট মিনস 14 লাইন্স পোয়েম, অর্থাৎ 14 লাইনের কবিতাকে আমরা সনেট বলি। ব্যাকেটে দেখো লেখা আছে পেত্রাকান সনেট, অর্থাৎ পেত্রাক হচ্ছে একজনের নাম। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সনেটস লাইক পেত্রাকান সনেট, হোরেসিয়ান সনেট, ইটালিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেটস। এবং প্রত্যেকের সনেটের বিষয়বস্তু বা যে বৈশিষ্ট্য প্রত্যেকের কিন্তু আলাদা। তাহলে পেত্রাকান সনেটের বৈশিষ্ট্যটা কি না? পেত্রাকান সনেট কনসিস্ট অফ অ্যান অক্টেভ অ্যান্ড এ সেস্টেড, অর্থাৎ পেত্রাকান সনেটের মধ্যে একটা অক্টেভ থাকবে এবং একটা সেস্টেড থাকবে। অক্টেভ মিনস 8 লাইন স্ট্যাঞ্জাস, অর্থাৎ 8 লাইনের স্ট্যাঞ্জাকে আমরা অক্টেভ বলবো এবং 6 লাইনের স্ট্যাঞ্জাকে আমরা সেস্টেড বলবো। অর্থাৎ এই যে সনেটটা, যেহেতু এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি একটা পেত্রাকান সনেট, এই সনেটের হচ্ছে দুটো স্ট্যাঞ্জা আছে। ফার্স্ট স্ট্যাঞ্জা হচ্ছে 8 লাইনের আর নেক্সট স্ট্যাঞ্জাটা হচ্ছে 6 লাইনের। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব সাবস্ট্যান্স, অর্থাৎ বিষয়বস্তুটা। এই কবিতার বিষয়বস্তু জানার আগে কবিতার যে নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এর অর্থটা একটু জানতে হবে। দেখো, অ্যাসলিপ বলতে আমরা কি বুঝি? ঘুমন্ত বা নিদ্রিত, যে ঘুমোচ্ছে। ইন দ্য ভ্যালি মানে কি? উপত্যকার মধ্যে। উপত্যকা কোন জায়গাটাকে বোঝায়? দুটো পাহাড় বা পর্বতের মাঝখানের যে জায়গা, নিচু জায়গা, সবুজ ঘাসে ভরা জায়গা, যার মধ্যে নদী প্রবাহিত হতে পারে, ওটাকে আমরা উপত্যকা বলি। তাহলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কথার অর্থ হচ্ছে উপত্যকার মধ্যে ঘুমন্ত। এখন প্রশ্ন হচ্ছে যে কে ঘুমোচ্ছে ওই রকম একটা জায়গায়? মনে রাখবে, অ্যান ইংলিশ সোলজার ওয়াজ স্লিপিং, একটা ইংরেজ সৈনিক সেখানে ঘুমোচ্ছিল। তাহলে সে তার কাজ কি? ওখানে কি ঘুমোচ্ছে কেন? না, সে প্রকৃতপক্ষে ওখানে ঘুমায়নি। প্রকৃতপক্ষে সে হচ্ছে ওখানে মৃত অবস্থায় পড়ে আছে, আমরা কবিতার শেষ পার্টে দেখতে পাই। ঠিক আছে, এখন আমরা দেখো সাবস্ট্যান্সটা আলোচনা করতে গেলে আমি দুটো পার্টে সাবস্ট্যান্সটা আলোচনা করব। কোন দুটো পার্ট? প্রথম 4 লাইন্স আর নেক্সট 10 লাইন, এই দুটো পার্টে হচ্ছে আলোচনা করব সাবস্ট্যান্স। যেহেতু বললাম এটা একটা সনেট 14 লাইনের, তাহলে প্রথম 4টে লাইনের বিষয়বস্তু কি আর নেক্সট 10টা লাইনের বিষয়বস্তু কি আমাদের জানতে হবে।
ইন দ্য ফার্স্ট 4 লাইন্স দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য ভ্যালি। অর্থাৎ প্রথম যে 4 লাইন, ওই 4 লাইনে কবি উপত্যকাটার বর্ণনা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ভ্যালি, যে কবি কীভাবে উপত্যকাটি বর্ণনা করেছেন। তাহলে শোনো, কবি যে উপত্যকাটির বর্ণনা করেছেন, দ্য ভ্যালি ওয়াজ স্মল অ্যান্ড গ্রিন, অর্থাৎ উপত্যকাটি হচ্ছে ছোট এবং সবুজ। উপত্যকার মধ্যে একটা নদী প্রবাহিত হয়েছে, নদীটা হচ্ছে ধীরগতি সম্পন্ন। পাহাড়ের ওপর থেকে সূর্যের আলো পড়ছে উপত্যকার মধ্যে, এবং উপত্যকার প্রত্যেকটা অংশ যেন আলোয় আলোকিত রয়েছে। এই যে প্রথম 4টে লাইনের বাংলা মানেটা আমি বলে দিলাম, বিষয়বস্তুটা। নেক্সট 10 লাইন্স কি আছে ইন দ্য নেক্সট 10 লাইন্স দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য সোলজার। তার পরের 10 লাইনে কবি সৈনিকটার বর্ণনা করছেন। এখন প্রশ্ন হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সোলজার, কবি কিভাবে সৈনিকটির বর্ণনা করছেন। মনে রাখবে, কবি যে সৈনিকটির বর্ণনা করছেন, সৈনিকটি খুবই ইয়াং, খুবই হচ্ছে যুবক। হি লাইজ ওপেন মাউথ, সে মুখ হাঁ করে শুয়ে আছে। অন দ্য গ্রিন গ্রাস অফ দ্য ভ্যালি, উপত্যকার সবুজ ঘাসের ওপর। হিজ ওয়ান হ্যান্ড ওয়াজ অন হিজ ব্রেস্ট, তার একটা হাত ছিল বুকের ওপর। হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলো ছিল কোথায় না ফুলের মধ্যে। দেয়ার আর দ্য হিউমিং ইনসেক্টস, সেখানে অনেক গুনগুন করা পতঙ্গরা আছে। বাট দে ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, তারা কেউ কিন্তু তার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে না। বিকজ হি ইজ ডেড, কারণ সে মৃত। ইন ইচ সাইড দেয়ার আর দ্য টু রেড হোলস, ইন ইচ বডি দেয়ার আর দ্য টু রেড হোলস, অর্থাৎ তার শরীরে দুটো বুলেটের লাল ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে। অ্যান্ড দিজ উন্স কনফার্ম আওয়ার গেস দ্যাট হি ইজ ডেড, এবং ওই দুটো ক্ষতচিহ্ন দেখে আমরা বুঝতে পারছি যে তিনি হচ্ছে মৃত, বা সেই সৈনিকটা হচ্ছে মৃত। এখানে আর দুটো জিনিস হচ্ছে জানতে হবে। কী কী দুটো জিনিস? এখানে কবি কিন্তু একটা মানে রিকোয়েস্ট করেছেন, কবির একটা রিকোয়েস্ট জানতে হবে। কার প্রতি না? দ্য পোয়েট রিকোয়েস্টস দ্য নেচার টু কিপ দ্য সোলজার্স বডি ওয়ার্ম, আদারওয়াইজ হি মে ক্যাচ কোল্ড। অর্থাৎ কবি প্রকৃতিকে অনুরোধ করেছেন যে হে প্রকৃতি, তুমি সৈনিকটির শরীরটাকে গরম রাখো, না হলে তার ঠান্ডা লেগে যেতে পারে। আরেকটা জিনিস জানতে হবে, এখানে একটা কম্পারিজন আছে, অর্থাৎ তুলনা। কার সঙ্গে কার তুলনা? দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য স্মাইল অফ দ্য সোলজার উইথ দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। কবি বলছেন যে সৈনিকটি যেন হাসছে, এবং তার হাসিটা যেন একটা বাচ্চা শিশুর মতো পবিত্র, জেন্টেল উইদাউট গাইল, যার মধ্যে কোনো ছলনা নেই। অর্থাৎ কবি সৈনিকটির হাসির সঙ্গে একটা ছোট্ট শিশুর হাসির তুলনা করেছেন, যে হাসির মধ্যে, যে হাসিটা ছলনাহীন। আমরা দেখি বাচ্চা শিশুরা কি করে, মানে তারা একটু দুঃখ পেলে কাঁদে, এবং একটু আনন্দ পেলে হচ্ছে হাসে, তাদের হাসির মধ্যে কোনো ছলনা থাকে না। কিন্তু আমরা মানুষেরা কি করি, বড় প্রাপ্তবয়স্করা, অর্থ আমরা দুঃখ পাচ্ছি কিন্তু অনেক দুঃখকে মনের মধ্যে চেপে রেখেও কিন্তু অনেকে হাসি। এখানে কিন্তু এই হাসিটাকে তিনি বাচ্চা শিশুর মতো হাসির সঙ্গেই হচ্ছে তুলনা করছেন। ঠিক আছে, তাহলে এটাই ছিল সাবস্ট্যান্স। এবার আসছি ইনার মিনিং। ইনার মিনিং কথার অর্থ কি? অন্তর্নিহিত অর্থ। তাহলে এই কবিতা কি শুধু এই সৈনিকটার বর্ণনা, তার উপত্যকায় শুয়ে থাকে এটাই কি বর্ণনা করছে? না, এর একটা অন্তর্নিহিত অর্থ আছে। না, থ্রু দিস পোয়েম দ্য পোয়েট টেলস আস, দ্য পোয়েট শোজ আস দ্য হরার্স অ্যান্ড ব্রুটালিটিজ অফ ওয়ার। এই কবিতার মাধ্যমে কবি আমাদের যুদ্ধের যে ভয়ঙ্করতাটাকে, যুদ্ধের যে বীভৎসতাকে আমাদের সামনে হচ্ছে তুলে ধরছেন। যুদ্ধ যে কতটা নিষ্ঠুর, যে একটা এইভাবে ইয়াং সৈনিকের জীবনটা কেড়ে নিতে পারে, সেটা কিন্তু এই কবিতার মধ্যে কবি আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন। এখন আমি আলোচনা করব লাইন বাই লাইন বাংলা মানে, অর্থাৎ প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ। তোমরা জানো 14টা লাইনের কবিতা, এখানে স্পেসটা কম আছে বলে আমি একসঙ্গে লিখেছি। তাহলে দেখো, প্রথম যে 4টে লাইন, এই 4টে লাইনের মধ্যে কবি উপত্যকাটার বর্ণনা করেছেন। দেখো কিভাবে। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ। স্মল মানে যেন ছোট, গ্রিন মানে সবুজ, ভ্যালি মানে উপত্যকা, স্লো মানে ধীরগতি সম্পন্ন।
স্ট্রিম মানে হচ্ছে এখানে ছোট নদী, আর ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া। তাহলে মানেটা কি হলো? এ স্মল গ্রিন ভ্যালি, একটি ছোট্ট সবুজ উপত্যকা। হয় যেখানে এ স্লো স্ট্রিম, একটা ধীরগতিসম্পন্ন নদী, ফ্লোজ প্রবাহিত হচ্ছে, অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। এই পর্যন্ত একটা লাইন। লিভস মানে হচ্ছে ফেলে রাখা বা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। লং স্ট্র্যান্ড কথার অর্থ হচ্ছে এমনি বালুকাতট, কিন্তু এই কবিতায় স্ট্র্যান্ডস কথার অর্থ হচ্ছে ছোট ছোট রেখা। সিলভার মানে রূপলি, আর ব্রাইট গ্রাস, গ্রাস কথার অর্থ হচ্ছে উজ্জ্বল যে ঘাস। অ্যান্ড লিভস এবং ছিটিয়ে দিচ্ছে এবং বিছিয়ে দিচ্ছে, লং স্ট্র্যান্ডস অফ সিলভার রূপলি রেখাগুলোকে, অন দ্য ব্রাইট গ্রাস উজ্জ্বল ঘাসের ওপর। অর্থাৎ নদীর দেখবে যখন এগিয়ে যায় তার যে রেখা থাকে, জলের রেখা থাকে, সেইগুলোকে যেন সবুজ ঘাসের ওপর ফেলে রাখছে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ। এই পর্যন্ত থার্ড লাইন। অর্থাৎ মাউন্টেন মানে পর্বত, আর টপ মানে শীর্ষ। মাউন্টেন টপ মানে হচ্ছে পাহাড়ের শীর্ষ। এই স্ট্রিম কথার অর্থ কিন্তু ঝরে পড়া। দ্য সানস রেজ মানে সূর্যরশ্মি, আমরা সবাই জানি। তাহলে ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের চূড়া থেকে, স্ট্রিম ঝরে পড়ছে, দ্য সানস রেজ সূর্যের আলো। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। ফিল মানে পূরণ করা, হলো মানে ফাঁকা জায়গা, আর ফুল অফ লাইট মানে আলোয় আলোকিত। তা দে ফিল, দিয়ে বলতে সূর্যের রশ্মিগুলোকে বোঝানো হয়েছে। তাহলে দে ফিল দ্য হলো, ওই সূর্যের রশ্মিগুলো শূন্য জায়গাগুলোকে পূরণ করছে ফুল অফ লাইট, আলোতে। পরে দেখো, এবার দেখো যে লাইনগুলো পরের যে নেক্সট যে 10 লাইন্স, 10টা লাইনে আমরা সৈনিকটির বর্ণনা পাবো। কিভাবে দেখো, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। ইয়াং মানে জানো যুবক, লাই মানে হচ্ছে শুয়ে থাকা, ওপেন মাউথ মানে হচ্ছে মুখ হাঁ করে। তাহলে এ সোলজার একজন সৈনিক, ভেরি ইয়াং খুব যুবক, লাইজ শুয়ে আছে, ওপেন মাউথ মুখ হাঁ করে। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। পিলো মানে বালিশ, মেড অফ মানে তৈরি, ফার্ন মানে ফার্ন গাছ, বিনিথ মানে নিচে। তাহলে এ পিলো একটা বালিশ, মেড অফ ফার্ন ফার্ন গাছের তৈরি, বিনিথ হিজ হেড তার মাথার নিচে ছিল। অর্থাৎ একটা ফার্ন গাছের বালিশ যেন তার মাথার নিচে ছিল। অ্যাসলিপ স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। অ্যাসলিপ মানে ঘুমোচ্ছিল, স্ট্রেচড কথার অর্থ হচ্ছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে রাখা। হেভি মানে ঘন, আন্ডারগ্রোথ মানে হচ্ছে ঝোপঝাড়। অর্থাৎ অ্যাসলিপ এইভাবেই সে ঘুমোচ্ছিল, স্ট্রেচড হাত পা ছড়িয়ে ছিটিয়ে, ইন দ্য হেভি আন্ডারগ্রোথ ঘন ঝোপঝাড়ের মধ্যে। অর্থাৎ সে ঘন ঝোপঝাড়ের মধ্যে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছিল। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড। পেল মানে হচ্ছে বিবর্ণ, ওয়ার্ম মানে উষ্ণ বা গরম, গ্রিন মানে সবুজ, সানসোকড মানে হচ্ছে রৌদ্রর সূর্যরশ্মি শোষণকারী। অর্থাৎ পেল বিবর্ণ হয়ে, ইনিজ ওয়ার্ম তার উষ্ণ সবুজ রৌদ্রস্নাত বিছানার ওপর। এখানে এই লাইনটা ভালো করে বোঝো। কবি বলছেন সৈনিকটি যেন একটা বিছানার ওপর শুয়ে আছে। বিছানাটা কি, যে সবুজ ঘাসের। এবার বিছানাটা কেমন, বলছে গরম। গরম কেন, সূর্যের আলো পড়েছে। গ্রিন সবুজ কেন, সবুজ ঘাস। সানসোকড কেন না, সূর্যের আলোটা ওই মানে তার উপরে পড়েছে, সেই জন্য ওটাকে সানসোকড। অর্থাৎ সে বিবর্ণ হয়ে গরম সবুজ ওই রৌদ্রস্নাত বিছানার ওপর ঘুমোচ্ছে। পেল কথার অর্থ হচ্ছে বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে, যে অনেকদিন রোদে পড়ে আছে সেই জন্য। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস হিজ স্মাইল। ফিট মানে পাগুলো, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল, স্লিপ মানে ঘুমানো, স্মাইল মানে হাসি। অর্থাৎ হিজ ফিট তার পাগুলো, অ্যামং দ্য ফ্লাওয়ার্স ফুলের মধ্যে ছিল, হি স্লিপস এইভাবেই সে ঘুমোচ্ছিল। অর্থাৎ তার পাগুলো ফুলের মধ্যে রেখে সে ঘুমোচ্ছিল। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টেল উইদাউট গাইল। স্মাইল মানে হাসি, ইনফ্যান্ট মানে বাচ্চা শিশু, জেন্টেল মানে নম্র ভদ্র সরল, উইদাউট গাইল মানে হচ্ছে ছলনাহীন, গাইল মানে হচ্ছে ছলনা। হিজ স্মাইল ইজ তার হাসিটি হয়, লাইক অ্যান ইনফ্যান্ট একটি বাচ্চা শিশুর মতো, জেন্টেল যে হাসিটা হচ্ছে ভদ্র সাধারণ সিম্পল,
উইদাউট গাইল, ছলনাহীন, যে হাসির মধ্যে কোনো ছলনা নেই, যেটা আগেই আমি ডেসক্রাইব করলাম। নেচার, কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। এখানে হচ্ছে একটা দেখো মানে একটা বিস্ময় সূচক প্রকাশ করছে যে নেচার, হে প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, সৈনিকটির শরীরটিকে গরম রাখো, হি মে ক্যাচ কোল্ড, না হলে তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হিউমিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। হিউমিং মানে হচ্ছে গুনগুন করা বা গুঞ্জনরত, ইনসেক্ট মানে পতঙ্গ, ডিস্টার্ব মানে বিরক্ত করা, রেস্ট মানে তার বিশ্রাম। অর্থাৎ দ্য হিউমিং ইনসেক্টস, গুনগুন করা পতঙ্গরা, ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামের ব্যাঘাত ঘটাচ্ছে না। কেন? হয় বিকজ দ্য সোলজার ইজ ডেড, সে হয় মৃত। হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। স্লিপ মানে ঘুমানো, সানলাইট মানে সূর্যের আলোর মধ্যে, ব্রেস্ট মানে বক্ষ। তাহলে হি স্লিপ, সে ঘুমোচ্ছিল, ইন সানলাইট, সূর্যের আলোর মধ্যে, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার একটা হাত বুকের ওপর রেখে, অ্যাট পিস, শান্তিতে, ইন ইচ সাইড দেয়ার আর টু রেড হোলস। সাইড কথার অর্থ হচ্ছে শরীরের যে অঙ্গ, পার্শ্ব অঙ্গ, হোলস মানে হচ্ছে গর্ত, রেড মানে লাল, আমরা সবাই জানি। তাহলে ইন ইচ সাইড, তার শরীরে, দেয়ার আর টু রেড হোলস, তার দুটি লাল গর্ত আছে। দেখো এই যে দুটি লাল গর্ত দেখেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে হি ইজ ডেড, বা সৈনিকটি হয় মৃত। সো স্টুডেন্টস, এখন আলোচনা করব কোশ্চেন্স অ্যান্সার নিয়ে, বা ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো সেগুলো নিয়ে। মনে রাখবে এই কবিতা থেকে মোট 9 নম্বরের কোশ্চেন থাকে। কি কি 9 নম্বর? এমসিকিউ কোশ্চেন থাকে একটা 1 নম্বরের, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে দুটো 1 নম্বর করে, তা 2 নম্বর, আর 6 মার্কের একটা লং কোশ্চেন থাকে একটা 6 নম্বরের, মোট হচ্ছে 9 নম্বর। এবার দেখো এমসিকিউ কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং উত্তরগুলো আমার একটা ভিডিও তৈরি করা আছে, এবং সমস্ত যে লং কোশ্চেনের অ্যান্সারগুলোকেও নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, এবং ওই ভিডিওর যে লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। এবার দেখো লং কোশ্চেন কোনগুলি ইম্পর্টেন্ট এই কবিতা থেকে দেখব। এই কবিতা থেকে একটা কোশ্চেন প্রত্যেক বছরই সাধারণত আসে। কোন কোশ্চেনটা? এই একের কোশ্চেনটা দেখো, হাউ ডাজ দ্য পোয়েট লুক আপন ওয়ার, কবি যুদ্ধকে কি চোখে দেখেছেন? অথবা ডেসক্রাইব দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার, যুদ্ধের প্রতি কবির দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। ইন দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবিতার মধ্যে। তাতে এই দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু একই। 2 নম্বর একটা কোশ্চেন আসে, হাউ ডাজ দ্য পিকচার অফ দ্য সোলজার, মানে সৈনিকটির চিত্রটির দ্বারা, ডেসক্রাইব দ্য ট্র্যাজেডি অফ ওয়ার, কীভাবে যুদ্ধের বিভৎসতাকে কবি তুলে ধরেছেন এই অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবিতার মধ্যে। দুটোর মধ্যে এই কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওই একটা কোশ্চেন করলেই কিন্তু বিভিন্নভাবে অ্যান্সারগুলোকে লেখা যায়। সো এই ছিল ভিডিও। আবারও বলছি, যদি তোমরা আমার কাছে অনলাইন কোনো ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে